রাজা ছিলেন। তিনি মৃগয়া করতে গিয়ে দুপুরবেলা খুব তৃষ্ণার্ত হয়ে চারিদিকে জল খুঁজতে খুঁজতে দেখেন যে কিছু দূরে এক কুটির রয়েছে। তাই না দেখে রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন। কুটিরের দ্বারে এসে দেখেন যে কোনো এক ঋষির আশ্রম। তিনি ঘোড়া থেকে নেমে দ্বারের নিকট গিয়ে জল চাইলেন। কুটিরের ভেতর থেকে এক অপরূপ রূপলাবণ্যবতী কন্যা যখন জল এনে দিল, রাজা তখন সেই কন্যার রূপ দেখে পাগল হয়ে উঠলেন। তৃষ্ণার কথা ভুলেই গেলেন। একটু পরে রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কার কন্যা? কন্যাটি বললেন, আমি ঋষিকন্যা। রাজা তখন বললেন, তিনি কোথায়? কন্যা বললেন, তপস্যায় গিয়াছেন। রাজা তখন প্রাণ ভরে জল খেয়ে আশ্রমের সামনে একটি অশোক গাছের তলায় বসলেন। সন্ধ্যার একটু আগে ঋষি বেদপাঠ করতে করতে আশ্রমে যখন ফিরে এলেন, অমনি রাজা তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে হাত জোর করে বললেন, প্রভু, আপনার কন্যাকে দেখে আমার বড় পছন্দ হয়েছে। আপনি যদি দয়া করে আমাকে কন্যা দান করেন তবে বিয়ে করে নিয়ে যাই। ঋষি রাজার কথা শুনে বললেন, দেখো, আমি কন্যাটিকে বড় ভালোবাসি। তুমি যদি ত্রিসত্য করো যে আমার অশোকার গর্ভে যে পুত্র হবে তাকেই রাজা করবে, তবেই আমি তোমাকে কন্যাদান করতে পারি। রাজা তখনই তরোয়াল ছুঁয়ে শপথ করে বললেন, আমি এই আপনার সাক্ষাতে ত্রিসত্য করছি যে আপনার কন্যার পুত্রকেই রাজ সিংহাসন দেব। ঋষি তখন অশোকা অশোকা বলে ডাকলেন। অশোকা তখনই এক মুখ হাসি নিয়ে রূপে আলো করে বাপের কাছে এসে দাঁড়ালো। ঋষি অশোকার হাত নিয়ে রাজার হাতে সঁপে দিয়ে বললেন, মা, আজ থেকে তুমি রাজার রানী হলে। কিন্তু রাজা রাজরাদের বিশ্বাস নেই। তুমি যাওয়ার সময় অশোকের এই বীজগুলো আঁচলে করে বেঁধে নিয়ে যাও। যাবার সময় রাজধানী পর্যন্ত দুহাতে পথের দুধারে ছড়াতে ছড়াতে যাবে। যদি কখনো রাজা তোমার অযত্ন করে বা তোমাকে কষ্ট দেয়, তবে এই বীজের যে গাছ হবে তার সার ধরে বরাবর তুমি আমার আশ্রমে চলে আসতে পারবে। এই বলে দুজনকে তিনি আশীর্বাদ করলেন। অশোকা আঁচলে করে বীজগুলো নিয়ে রাজার সঙ্গে রাজবাড়ি গেল। আর যাবার সময় দুহাতে সেই বীজ রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে গেল। রাজপুরীতে খবর গেল, রাজা বিয়ে করে নতুন রানী এনেছেন। শুনেই রাজার সাত রানী রাজা রানীকে বরণ করে ঘরে তুললেন। রাজা অশোকার জন্য একটা নূতন মহল করে দিলেন। সেদিন থেকে রাজা রাত দিন অশোকার মহলেই থাকতে লাগলেন। কিছুদিন পরে অশোকা গর্ভবতী হল। সাত রানী সে খবর পেলে। অমনি সবাই ঘন ঘন অশোকার মহলে আসতে লাগলো, তাকে ভালোবাসতে লাগলো। ক্রমে আদর যত্নে অশোকাকে ভুলিয়ে দিলে।
5 মাসে পঞ্চামৃত আর 9 মাসে সাধ হলো। 10 মাস 10 দিনে অশোকার ছেলে হলো। কিন্তু এদিকে 7 রানী তাদের প্রতিহিংসার কারণে আগের থেকেই ধাইকে অনেক টাকার লোভ দেখিয়ে বলে রাখে, দেখো, ছেলে হলে লুকিয়ে দিতে হবে, আর তার জায়গায় একটা কাঠের পুতুল রাজাকে দেখাতে হবে। এদিকে ধাই এত টাকার লোভ সামলাতে না পেরে এই শর্তে রাজি হয়ে যায়। আর এদিকে প্রসবকালে 7 রানী অশোকার কাছে গিয়ে বলে, ছেলে কি অমনি হয়? চোখে 7 পুরু কাপড় বাঁধতে হয়। এই বলে অশোকার চোখে 7 পুরু কাপড় জড়িয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই সূতিকাগৃহ আলো করে যেন চন্দ্রদেব জন্ম নিলেন। ছেলে হতেই ধাই তাড়াতাড়ি একটা রূপোর হাঁড়িতে পুরে মুখে সরা ঢাকা দিয়ে নদীতে ভাসিয়ে দিলে। আর এদিকে একটা কাঠের পুতুলে রক্ত মাখিয়ে রাজাকে ধাই খবর দিল, মহারাজ, ছোট রানীমা একটা কাঠের পুতুল প্রসব করেছেন। শুনেই রাজার মনটা খুব খারাপ হয়ে গেল। কিছুদিন মনের দুঃখে রাজা আর অশোকার মহলে যান না। ক্রমে আবার অশোকার মহলে যেতে আরম্ভ করলেন। আবার অশোকা গর্ভবতী হলো। রানীরা সব টের পেয়ে আবার যত্ন করতে লাগলো। প্রসবের সময় ধাইয়ের সঙ্গে আবার পরামর্শ করে 7 রানী টাকা দিয়ে সব ঠিক করলে। সেবারও এক ছেলে হলো। ধাই সেই রকম করে হাঁড়িতে পুরে মুখে সরা ঢাকা দিয়ে ভাসিয়ে দিলে। তারপর রাজাকে জানালে যে ছোট রানীমা একটা কাঠের ঘোড়া প্রসব করেছেন। এইভাবে 6টি ছেলে সব ভাসিয়ে দিলে। এদিকে যেই একটি করে ছেলে ভাসায়, আর সেই হাঁড়ি ভাসতে ভাসতে অশোকার পিতা ঋষি যে ঘাটে বসে জপ তপ করেন, সেই ঘাটে গিয়ে তার কোলের কাছে ভাসতে থাকে। তিনি তখন ধ্যানস্থ হয়ে জানতে পারেন যে অশোকার ছেলে। তিনি ঢাকা খুলে ছেলে বের করে অশোকার মতো মানুষ করতে থাকেন। এই রকম করে অশোকার 6টি ছেলেকেই তিনি মানুষ করতে লাগলেন। রাজার মন অশোকার ওপর বড়ই চটে গেল। অনেক দিন ধরে অশোকার মহলে আর গেলেন না। কিছুদিন পরে আবার যেতে লাগলেন। তখন আবার অশোকা গর্ভবতী হলো। এইবারে একটি কন্যা হলো। সেটিকে নষ্ট না করে রাজাকে খবর দিলে, মহারাজ, ছোট রানীমা এক কন্যা সন্তান প্রসব করেছেন। শুনেই রাগ হলো রাজার। তিনি বললেন, কন্যা শুদ্ধ অশোকাকে পুরী থেকে দূর করে দাও। হুকুম শুনেই রানীরা অশোকাকে কন্যা শুদ্ধ বিদেয় করে দিয়ে মনের সুখে হাসতে লাগলো। অশোকা কাঁদতে কাঁদতে কন্যা কোলে নিয়ে রাস্তায় এসে ভাবছে। এমন সময় অশোক গাছের শাড়ি দেখে তার বাপের কথা মনে পড়ে গেল। তখন সেই গাছের শাড়ি ধরে বরাবর আশ্রমে এসে দেখে যে বাপ বসে আছেন। তার চারপাশে
চাঁদের মতো সব ছেলেরা খেলা করছে। অশোকা মেয়ে কোলে করে বাপের পায়ের তলায় পড়ে খুব কাঁদতে লাগলো। ঋষি আদর করে বললেন, মা, আমি সব জানি, সেজন্য তোমাকে আমি অশোকের বীজ দিয়েছিলাম। আমি জানতাম তুমি আমার কাছে আসবে। তোমার কিসের দুঃখ? এই দেখো মা, তোমার চাঁদের হাট সব ছেলেরা আমার কাছে খেলা করছে। এই সব ছেলে তোমার তা জানতে পেরে আমি আমার জপ তপ সব ছেড়ে এদের মানুষ করছি। সেই কথা শুনে অশোকা তাড়াতাড়ি ছেলেদের সব চুমু খেয়ে একে একে কোলে নিলে। তাই দেখে সব ছেলেরা মার চারিদিকে ঘিরে দাঁড়ালো। ছেলে মেয়ে নিয়ে অশোকা আশ্রমে মনের সুখে রইল। কিছুকাল পরে অশোকার ছেলেমেয়েরা সব বড় হলে ঋষি তখন 6টা কাঠের ঘোড়া আর একটি কাঠের ঘুড়ি কিনে আনলেন। ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে রাজা যে ঘাটে রোজ মুখ ধোন, সেই ঘাটের অন্যদিকে ছেলেদের 6টি ঘোড়া আর মেয়েটিকে ঘুড়ি দিয়ে বললেন, তোরা এগুলোকে জল খাওয়া। রাজা যদি জিজ্ঞেস করেন যে তোমরা কি করছো, তখন তোমরা বলবে যে ঘোড়া আর ঘুড়িকে জল খাওয়াচ্ছি। রাজা যদি বলেন কাঠের ঘোড়া কি কখনো জল খায়, তখন তোমরা বলবে রাজার রানী যদি কাঠের পুতুল প্রসব করতে পারেন, তবে আমাদের কাঠের ঘোড়া জল খাবে না কেন? এই সব কথা শিখিয়ে দিয়ে ঋষি একটু আড়ালে দাঁড়ালেন। বড় ভাইরা ছোট বোনটির হাত ধরে পুকুর ঘাটে গিয়ে ঘোড়াদের জল খাওয়াতে লাগলো। রাজা আসছেন দেখে ছেলেমেয়েরা বলতে লাগলো, কাঠের ঘোড়া কাঠের ঘুড়ি, জল পি পি পি। রাজা সেই সময় মুখ ধুচ্ছিলেন। ওদের মতন অমন সুন্দর ছেলেমেয়েরা জলের ধারে কি করছে জানবার জন্য চাকরকে জিজ্ঞেস করলেন। চাকরেরা জেনে এসে বললে, মহারাজ, ওরা কাঠের ঘোড়াঘুড়িকে জল খাওয়াচ্ছে। সেই কথা শুনে রাজা বাচ্চাদের ডেকে বললেন, ওরে, কাঠের ঘোড়া কি কখনো জল খায়? তখন ছেলেরা সব বললে, মহারাজ, মহারানী যদি কাঠের পুতুল প্রসব করতে পারেন, তবে আমাদেরও কাঠের ঘোড়া খুব জল খেতে পারে। কথাটা শুনেই রাজার অশোকাকে মনে পড়ে গেল। তখনই চাকরদের বললেন, তোরা দেখ ছেলেরা কোথায় যায়, আমি ওদের সঙ্গে যাব। ছেলেমেয়েরা কাঠের ঘোড়াঘুড়িকে জল খাইয়ে যে যার ঘোড়াঘুড়ি কোলে নিয়ে আশ্রমে ফিরে এলো। রাজাও পেছনে পেছনে গেলেন। ছেলেমেয়েরা আসতেই অশোকা ছুটে গিয়ে তাদের আদর করে চুমু খেয়ে একে একে কোলে নিলেন। রাজা তাই দেখে আশ্চর্য হলেন। তখন তিনি ছুটে গিয়ে আশ্রমে ঢুকলেন। ঋষি রাজাকে দেখে বললেন, তুমি একজন বিচক্ষণ রাজা হয়ে বুঝতে পারোনি যে মানুষে কি কখনো কাঠের পুতুল প্রসব করতে পারে? তোমার রানীরা ধাত্রীর সঙ্গে পরামর্শ করে তাকে অনেক টাকা দিয়ে ছেলেদের জলে ভাসিয়ে দিয়ে তোমায় কাঠের পুতুল দেখিয়েছে।
তখন রাজা কাঁদতে কাঁদতে ঋষির চরণ ধরে বললেন, আমার ঘাট হয়েছে, আমি বুঝতে পারিনি, আমার অপরাধ নেবেন না, আমায় মাফ করুন। ঋষি বললেন, অশোকার কাছে মাপ চাও, যদি সে সন্তুষ্ট মনে তোমার সঙ্গে যেতে চায় আমার আপত্তি নেই। রাজা তখন অশোকার নিকট ক্ষমা চাইলেন। ছেলে মেয়েদের একে একে বুকে নিয়ে আদর করে চুমু খেলেন। অশোকা রাজাকে দেখে সব ভুলে গেল। 7 সতীনের সব কথা মনে পড়ল। রাজা ছেলে মেয়ে ও রানীকে নিয়ে রাজ্যে যাবার উদ্যোগ করলেন। তখন ঋষি বললেন, মা অশোকা, তুমি এই ষষ্ঠীতে পুজো দেবে। 6টা অশোক কুড়ি, 6টা মুগ কলাই, দধি একসঙ্গে মুখে ফেলে দিয়ে জল খাবে। এই ব্রত করলে কোনো শোক দুঃখ পাবে না। এই ষষ্ঠীতে অশোক ষষ্ঠীর পূজা করবে, সকলকে পূজা করতে বলবে ও পুজো প্রচার করবে। এরপর অশোকা রাজাকে প্রণাম করলে আর ছেলে মেয়েদের হাত ধরে রাজার সঙ্গে রাজ্যে ফিরে গেলে। রাজ্যে এসেই রাজা সভায় বসলেন। রাজ্যের সব লোক এসে হাজির হলো। বড় 7 রানীকে ডাকা হলো। রানীরা এলেন। ধাত্রীকে বেঁধে আনা হলো। সকলের বিচার হলো। মিথ্যুক 7 রানীকে বনবাস দেওয়া হলো আর ধাত্রীকে বনের হিংস্র পশুর সামনে ছেড়ে দেওয়া হলো। এরপর বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠী তিথিতে অশোকা অশোক ষষ্ঠীর পুজো করলেন এবং রাজা রাজ্যের সবাইকে এই পুজো করতে বললেন। রাজ্যময় অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো। কিছুকাল রাজত্ব করার পর ছেলে আর মেয়েদের বিয়ে দিয়ে ছেলেদের রাজ্য বুঝিয়ে দিলেন। তারপর স্বর্গ থেকে সোনার রথ এলো। সবাইকে বছর বছর অশোক ষষ্ঠীর পুজো করতে বলে রাজা আর রানী অশোকা স্বর্গে চলে গেলেন। অথ অশোক ষষ্ঠী ব্রত সমাপ্ত।